দর্শক, টিভিএস মার্কেটসের এই সপ্তাহের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহফুজুল্লাহ বাবু। আমাদের এই পর্বের বিষয় হচ্ছে শেয়ার বাজারে ছোট কিন্তু ধারাবাহিক মুনাফার একটা যে শক্তি, এটা নিয়ে আমরা মূলত কথা বলবো। অনেক দেরিতে হলেও আমাদের ইনভেস্টমেন্ট ইন্ডাস্ট্রিতে এ বিষয়ে জনসচেতনতা তৈরির একটি কাজ শুরু হয়েছে। টপ কয়েকটা অ্যাসেট ম্যানেজার এ বিষয়ে ক্যাম্পেইন করছে। ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট তার একটি। ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের পোর্টফোলিও ম্যানেজার এস.এম. সামিউজ্জামান সিএফএ আজকে আমাদের আমন্ত্রিত অতিথি। সামি, আপনাকে স্বাগতম। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আপনারা খুব ইন্টারেস্টিং একটা ক্যাম্পেইন লঞ্চ করেছেন যে সপ্তাহে একটা, মাসে একটা উইকেন্ড অন্তত বাসায় থাকেন, বাইরে না গিয়ে খাওয়া ঘোরাফেরা এগুলোতে আপনাদের যে টাকাটা খরচ হতো এটা আপনি সেভ করেন অ্যান্ড একটা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের আওতায় স্টক মার্কেটে একটা লম্বা সময়ের জন্য কমিট করেন, ইনভেস্ট করে যান। এবং যে আমি দেখলাম যে একটা সপ্তাহে বাড়িতে থাকুন এবং 46 লাখ টাকা আর্ন করুন, খুবই স্ট্রাইকিং। তো আপনি যদি একটু ডিটেলস বলেন যে আপনাদের ক্যাম্পেইনটা কী এবং কী অফার করছেন আপনারা। আমাদের ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের এই প্রচারণার মূল উদ্দেশ্য ছিল দুটি। একটা হচ্ছে মানুষজনকে সঞ্চয়ে উৎসাহিত করা, কারণ আমরা বিনিয়োগ ব্যবস্থাপক হিসেবে কাজ করি, মানি ম্যানেজার হিসেবে কাজ করি। বিনিয়োগের প্রথম ধাপ কিন্তু সঞ্চয়। রাইট। আমি যতই আপনি পার্সোনাল ফাইন্যান্সের কথা বলেন, এখানে সঞ্চয় হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ধরেন আমরা যারা স্যালারিড এমপ্লয়ি আছি, আমরা দেখা যায় যে হয়তো আমাদের প্রত্যেক মাসের স্যালারি 10 to 20% আমরা সঞ্চয় করি, বাকি 80 to 90% আমরা নানান কাজে খরচ করে ফেলি। কিন্তু আমরা যদি একটু সঞ্চয় করিও না অনেকে, কিন্তু আমরা যদি ধরেন একটু সচেতন হই, এটা কিন্তু আমরা ইজিলি দেখা যায় আমাদের প্রত্যেক মাসের যে খরচটা হয় এটা আমরা মোটামুটি আমাদের স্যালারির 50-60% দিয়েই হয়তো কাভার করা সম্ভব, এবং বাকি আমরা 30 to 40% আমরা সঞ্চয় করতে পারি টাকাটা। এখন আমাদের যে ক্যাম্পেইনটা ছিল যে এক শুক্রবার ঘরে থাকা মানে 46 লক্ষ টাকা, আমরা যেটা হিসাব করে দেখলাম বাংলাদেশে ঢাকা শহরের একটা মধ্যবিত্ত ফ্যামিলি, তারা যদি একটি শুক্রবারে বাসা থেকে বের হয়, মোটামুটি আমাদের হিসাব অনুযায়ী 5,000 টাকা খরচ হয়ে যায়। ধরেন উবার ভাড়া, যাওয়া আসা, কেউ যদি সিএনজিতে যাওয়া আসা করে সেটার ভাড়া, একটা রেস্টুরেন্টে খাওয়া, কেউ যদি মুভি দেখতে চায় সেই মুভি দেখার খরচ, সব মিলাই একটা 4 জনের ফ্যামিলির আমরা কিন্তু জেনারেলি বলতে পারি যে একটা শুক্রবার যদি আপনি বাসা থেকে বের হন, আপনার মোটামুটি 5,000 টাকা খরচ হয়ে যায়। ইন্টারেস্টিংলি আপনি যদি চিন্তা করেন এই 5,000 টাকাটা যদি আপনি খরচ না করে আপনি যদি সঞ্চয় করেন এবং আলটিমেটলি এই টাকাটা যদি আপনি কোনো একজন সম্পদ ব্যবস্থাপকের সাথে বিনিয়োগ করেন, এই টাকাটা থেকে আপনি কনসিস্টেন্টলি খুব বড় একটা রিটার্ন পেতে পারেন। আমি আপনাকে খুব সহজভাবে হিসাবটা বলি, যদি আমি 5,000 টাকা করে 20 বছর ধরে জমাই প্রতি মাসে, সেক্ষেত্রে আমার টাকার ভ্যালু হয় 12 লক্ষ টাকা। রাইট? প্রতি বছর 60,000 টাকা, 20 বছরে 12 আমার ডিপোজিট, আপনার ডিপোজিট। কিন্তু এই টাকাটার উপর আমি যদি একটা 6% রিটার্ন জেনারেট করি, তাহলে এই টাকাটার ভ্যালু হয়ে যায় 22 লক্ষ টাকা। সো এটা হচ্ছিল আমাদের ক্যাম্পেইনের সেকেন্ড মেসেজ, যে আপনি যে 5,000 টাকা আজকে খরচ করে ফেলছেন, এই টাকাটা তো আপনি শুধু 5,000 টাকা খরচ করছেন না, এই 5,000 টাকার যে ফিউচার রিটার্নগুলো এটাও কিন্তু আপনি আজকে খরচ করে ফেলছেন। সো আপনি যদি 5,000 টাকার উপর 6% রিটার্ন জেনারেট করতে পারেন, আপনি 22 লক্ষ টাকা পাবেন। আপনি যদি 5,000 টাকার উপর 10% রিটার্ন জেনারেট করতে পারেন, তাহলে আপনি 36 লক্ষ টাকা পাবেন। আপনি যদি 5,000 টাকার উপর 12% রিটার্ন জেনারেট করতে পারেন, তাহলে আপনি 46 লক্ষ টাকা জোগাড় করতে পারবেন। তো এখানে মূল মেসেজ দুটো। একটা হচ্ছে আপনি নিয়মিত সঞ্চয় করুন, সঞ্চয়ের চেষ্টা করুন, একটু খরচ কমানোর চেষ্টা করুন, এবং এই টাকাটা আপনি বিনিয়োগ করুন। আপনি একটা রিটার্ন জেনারেট করতে পারবেন, যেই রিটার্নটা আপনার ভবিষ্যতে আপনি যদি একটা বাসা কিনতে চান, আপনি যদি আপনার ছেলে মেয়েকে বিদেশে পড়াতে পাঠাতে চান, এই কাজগুলোর জন্য এই টাকাটা, একটা ভালো গাড়ি কিনতে চান, বা আপনি যদি একটা ভালো গাড়ি কিনতে চান, এই কাজটার জন্য এই টাকাটা আপনাকে হেল্প করবে। এখন প্রশ্নটা হচ্ছে, আমরা যারা অ্যাসেট ম্যানেজার আছি, সম্পদ ব্যবস্থাপক আছি, তারা এখানে কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। আপনারা হয়তো দেখে থাকবেন ইন্ডিয়ায় মিউচুয়াল ফান্ড কিন্তু খুবই পপুলার। আপনারা ধরেন যদি টিভিতে একটা দেখি, ওখানে মিউচুয়াল ফান্ড জেনারেশনাল ওয়েলথ ক্রিয়েশনের কাজ করে। এটা খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট, কারণ আমরা ধরেন আমাদের দেশের পার ক্যাপিটা ইনকাম ইন্ডিয়ার থেকে বেটার, ইন্ডিয়ার মানুষের থেকে, কিন্তু আমরা যদি ওয়েলথের বেসিসে কম্পেয়ার করি, ইন্ডিয়ার ওয়েলথ জেনারেশন কিন্তু অনেক বেটার বাংলাদেশের এভারেজ মানুষের কথা চিন্তা করলে।
তো আমরা সম্পদ ব্যবস্থাপকরা এই ব্যাপারে আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, সেটা হচ্ছে আমাদের একটা মেকানিজম আছে যেটাকে আমরা বলি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, সংক্ষেপে আমরা যেটাকে বলি এসআইপি। আপনি যদি এসআইপিতে বিনিয়োগ করেন, প্রত্যেক মাসে 5,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে, আপনার স্যালারি থেকে অটোমেটিক্যালি একটা ফান্ডে ডিপোজিট হয়ে যাবে, এবং সেই ফান্ডটা একজন দক্ষ সম্পদ ব্যবস্থাপক তিনি নানান জায়গায় বিনিয়োগ করতে পারবেন। আপনার এসআইপির ক্ষেত্রে মেইন ফ্যাক্টর এখানে দুটো, একটা হচ্ছে আপনি কত টাকা বিনিয়োগ করবেন এবং আপনি কত সময় ধরে বিনিয়োগ করবেন। আপনি চাইলে 3 বছর, 5 বছর, 10 বছর, আরও বেশি সময় ধরে যদি করতে চান সেটাও করতে পারেন। এবং এই ক্ষেত্রে আমরা মানুষদেরকে এসআইপিতে উৎসাহিত করি কেন? এই এসআইপির কয়েকটা সুবিধা আছে। প্রথম সুবিধা হচ্ছে আপনি যখন শেয়ার মার্কেটে বিনিয়োগ করছেন বা কোনো একটা অ্যাসেট ক্লাসে আপনি যখন বিনিয়োগ করছেন, আপনার যে রিস্ক বা আপনার উপর যে প্রেশার, এইটা বেশ কনসিস্টেন্টলি কমে যায়। ধরেন আপনার কাছে আজকে 50,000 টাকা আছে, এই 50,000 টাকা যদি আপনি একবারে শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে চান, এটার রিস্কটা কিন্তু অনেক বেশি। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে না, আমি 50,000 টাকা একবারে শেয়ার মার্কেটে বিনিয়োগ করব না, আমি ছোট ছোট কয়েকটা ভাগ করে এই টাকাটা 1 বছর ধরে একটু একটু করে বিনিয়োগ করব, তখন কিন্তু আপনার নিজের উপর প্রেশার কমে যায় এবং আপনার জন্য শেয়ার মার্কেটের যে রিস্ক, শেয়ার মার্কেট তো আমরা সবাই জানি একটা উত্থান পতনের মধ্যে দিয়ে যায়, এর মাঝখানেও আপনার জন্য কনসিস্টেন্টলি একটা রিটার্ন জেনারেট করা সহজ হয়। আপনি প্রত্যেকটা মার্কেট সাইকেলেই একটা স্মল অ্যামাউন্ট নিয়ে ঢুকবেন এবং এটা থেকে আপনি একটা কনসিস্টেন্ট রিটার্ন লং টার্ম ধরে জেনারেট করতে পারবেন। আর একটা সুবিধা হচ্ছে যে ইনভেস্টমেন্টের একটা বড় ফ্যাক্টর কিন্তু আপনার ডিসিপ্লিন। সো আমরা যখন যেভাবে চিন্তা করি যে আমাদের প্রত্যেক মাসের খরচ শেষ হওয়ার পরে যেই টাকাটা থাকে, ওই টাকাটা দিয়ে হয়তো আমরা সঞ্চয় করি বা ওই টাকাটা আমরা বিনিয়োগ করি। কিন্তু আপনি যখন একটা এসআইপিতে সাবস্ক্রাইব করবেন, তখন কিন্তু আপনার প্রত্যেক মাসে অটোমেটিক্যালি ওই টাকাটা আপনার ইনভেস্টেড হয়েই যাচ্ছে। সো অ্যাজ এন ইনভেস্টার, যে আমরা যে বারবার মানুষজনকে যেটা বলি যে ইনভেস্টার হিসেবে আপনার জন্য ডিসিপ্লিন খুব জরুরি, ওই ডিসিপ্লিনটা কিন্তু আপনার সিস্টেমেটিক্যালি চলে আসছে এই এসআইপিতে সাবস্ক্রাইব করার মাধ্যমে। আরেকটা এসআইপির আরেকটা লাইক আমরা যেমন এফডিআর এর টাকাটা বা লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা দেওয়ার বিষয়ে খুব সিরিয়াস থাকি। রাইট। এবং এটাতে ধরেন বিষয়টাতে খুব সিরিয়াস হওয়ার কিছু নাই, কারণ যেহেতু একটা অটোমেটিক প্রসেস, আমরা ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি হিসেবে জিনিসটা জাস্ট অটোমেটিক্যালি প্রত্যেক মাসে হতে থাকবে। আপনার শুধু একবার আমি ধরে নিব যে আমার ইনকাম এই 5,000 টাকা কম, 5,000 টাকা কম, এটা কিন্তু আপনার মধ্যে একটা ন্যাচারালি একটা ডিসিপ্লিন তৈরি করবে। আর আরেকটা বড় ফ্যাক্টর হচ্ছে যে মার্কেট টাইমিং করা কিন্তু খুব কঠিন। আমরা কিন্তু জানি যে শেয়ার মার্কেট উত্থান পতনের মধ্যে দিয়ে যায়। যখন মার্কেটের শেয়ারগুলো একটা লো প্রাইসে থাকে, তখন আপনি এটাতে বিনিয়োগ করতে চান, সো দ্যাট এটার যখন ভ্যালু রিয়েলাইজ হয়, এটার দাম যখন আরও বাড়ে, তখন আপনি প্রফিট করতে পারেন। কিন্তু মার্কেট নেক্সট 1 বছর কি করবে, মার্কেট নেক্সট 1 বছর বাড়বে না কমবে, এটা প্রেডিক্ট করা কিন্তু খুবই কঠিন। আপনি যদি ইভেন পৃথিবীর বড় বড় ইকোনমিস্টদেরও দেখেন, বাংলাদেশের যারা বড় ফান্ড ম্যানেজার আছে তাদের দেখেন, এটা আমরা চেষ্টা করি, কিন্তু এটা সবার জন্যই এই জিনিসটা প্রেডিক্ট করা খুব কঠিন। সো আপনি যদি নিজে থেকে এই জিনিসটা প্রেডিক্ট করতে চান, তাহলে কিন্তু আপনার জন্য জিনিসটা খুব রিস্কি হয়ে যায়। রাদার আপনি এসআইপিতে আসেন, অল্প অল্প করে টাকাটা লম্বা সময় ধরে বিনিয়োগ করেন, সেক্ষেত্রে মার্কেট টাইমিং করার যে রিস্কটা, এই রিস্কটা সিগনিফিকেন্টলি কমে যায়। আমি যদি ওয়ারেন বাফেটের একটা কোট বলি, উনি বলেছেন যে ইনভেস্ট নট ইন টাইমিং দ্য মার্কেট বাট টাইম ইন দ্য মার্কেট। মানে মার্কেটে আপনি যত বেশি সময় ধরে বিনিয়োগ করবেন, আপনার বড় রিটার্ন পাওয়ার সম্ভাবনা তত বেশি। তো আমরা প্রথমে যেটা নিয়ে কথা বলছিলাম, আপনার যদি একটা দীর্ঘমেয়াদী স্বপ্ন থাকে যে আপনি একটা বাড়ি করতে চান, স্টক আমরা ওই যে বিভিন্ন রিসার্চ রিপোর্টে দেখেছি যে লং টার্ম যদি থাকে, একটা হরাইজন থাকে, তাহলে স্টক হচ্ছে অন্য সব অ্যাসেট ক্লাসের চেয়ে সিগনিফিকেন্টলি বেটার রিটার্ন জেনারেট করে। রাইট। জি। সো এভাবে আপনার যদি কোনো একটা স্বপ্ন থাকে, আপনি একটা বাড়ি করতে চান, গাড়ি করতে চান, আপনি হয়তো 5 বছর পরে ইউরোপে একটা ট্রিপ দিতে চান, যেটাই আপনার স্বপ্ন থাকুক, শখ থাকুক, আপনি কনসিস্টেন্টলি একটা প্ল্যান করে আপনি টাকা পয়সা জমান এবং এই টাকা পয়সাটা একটা ভালো অ্যাসেট ম্যানেজারের সাথে বিনিয়োগ করে আপনি এখান থেকে একটা রিটার্ন জেনারেট করেন এবং এই টাকাটা দিয়ে আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করেন। এটাই ছিল আমাদের যে ক্যাম্পেইন, 1 শুক্রবার ঘরে থাকা মানে 46 লক্ষ টাকা, এটার মূল মেসেজ। ওকে, মার্কেট রেসপন্স কেমন? বিশেষ করে আমরা যখন দেখি, আপনি যে কয়টা শাস্ত্রের যে কয়টা কথা বললেন, আমরা তো দেখি যে যখন মার্কেট অনেক চিপ থাকে, শেয়ারের দাম অনেক কম থাকে, শেয়ার কিনতে কাউকে ইনভাইট করে, ইনফ্যাক্ট লিটারালি হয়েছে ব্যাংকগুলোকে মিনিস্টার অ্যান্ড
সবাই ইনভাইট করেছে, দে আর স্টিল রিলাক্টেন্ট। তা ইভেন তারপরে এক মানুষ তো যেতেই চায় না, কিন্তু যখন মার্কেট বেড়ে যায়, শেয়ারের দাম অনেক বেড়ে যায়, তখন শেয়ার বাজারে অনেক ভিড় থাকে। এর কারণটা কি? এটা ধরেন মানুষের যে ন্যাচারাল টেন্ডেন্সি, যখন শেয়ার বাজার অনেক বেড়ে যায় এটা আমরা সব জায়গায় জানতে পারি, এবং মানুষজন হয়তো জিনিসটা থেকে মিস আউট করে। মানুষজন হয়তো মনে করে যে আমার হয়তো এখানে বিনিয়োগ করলে কিছু টাকা লাভ হতো, এটা থেকে এখন আমি সরে আসছি। বাট এইখানে এখন ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সম্পদ ব্যবস্থাপকদের কাজটা কিন্তু শুধু শেয়ার মার্কেট নিয়ে না। আপনি যদি রিসেন্টলি দেখেন, পার্টিকুলারলি আমাদের নতুন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যারা 2020 সালে এই নতুন কমিশনটা দায়িত্ব নিলেন, ওনারা কিন্তু খুব ইন্টারেস্টিং কিছু প্রোডাক্ট আমাদের ফান্ড ম্যানেজারদের সাথে বসে ওনারা কিন্তু আমাদেরকে এগুলার অনুমতি দিয়েছে। যেমন আমি যদি ইউসিবির কথা বলি, ইউসিবিতে আমার একটা ফান্ড আছে যেটা একটা শরিয়া কমপ্লায়েন্ট ফান্ড, ওটার নাম হচ্ছে ইউসিবি তাকওয়া গ্রোথ ফান্ড। এই ইউসিবি তাকওয়া গ্রোথ ফান্ডে আমি যদি চাই, আমি কিন্তু শেয়ার মার্কেটে জিরো ইনভেস্টমেন্টও রাখতে পারি যদি আমার কাছে মনে হয়। এটা কিন্তু আমাদের যারা রেগুলেটর, ওনারাই আমাদের সাথে বসে ওনারাই আমাদেরকে একটা গাইডেন্স দিয়ে এইরকম একটা নতুন প্রোডাক্ট ওনারা করেছেন। আপনি দেখবেন রিসেন্টলি কিছু সম্পদ ব্যবস্থাপক ওনারা একটা ইনকাম ফান্ড নিয়ে এসেছেন, যেটার মেইন কাজ কিন্তু শেয়ার মার্কেটে না, যেটার মেইন কাজ হচ্ছে মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট বা ফিক্সড ডিপোজিট ইনস্ট্রুমেন্ট, ফিক্সড ইনকাম জেনারেটিং ইনস্ট্রুমেন্টগুলোতে বিনিয়োগ করা। সো আপনি যখন একটা সম্পদ ব্যবস্থাপকের সাথে কাজ করবেন, বিশেষ করে যখন একটা ভালো সম্পদ ব্যবস্থাপকের সাথে কাজ করবেন, আপনার টাকাটা কিন্তু শুধু শেয়ার মার্কেটে বিনিয়োগ হচ্ছে না। সো একজন সম্পদ ব্যবস্থাপক কিন্তু দেখতে পারে যে আচ্ছা ঠিক আছে, এখন শেয়ারের দাম অনেক বেড়ে গেছে, এই ভ্যালুয়েশনে হয়তো আমার মার্কেটে এত বেশি এক্সপোজার রাখা ঠিক হচ্ছে না। তখন সে কিন্তু পারে একটা ফিক্সড ইনকাম ডিপোজিটে এই টাকাগুলো ট্রান্সফার করে ওখান থেকেও আপনাকে একটা রিটার্ন জেনারেট করে দিতে। তো মানুষের একটা টেন্ডেন্সি থাকে, যখন শেয়ার মার্কেট কমে তখন শেয়ার মার্কেট থেকে দূরে সরে যাওয়া, যখন শেয়ার মার্কেট বাড়ে তখন আবার শেয়ার মার্কেটে এন্ট্রি নেওয়া। কিন্তু এই স্ট্র্যাটেজি করে কিন্তু খুব বেশি মানুষ লাভবান হতে পেরেছে বলে আমাদের কাছে মনে হয় না। পার্টিকুলারলি আমরা যারা এইটার মধ্যে কন্টিনিউয়াসলি কাজ করি, তারা আমরা যেটা দেখেছি, আপনি কিন্তু আসলে টাকা বানাবেন মার্কেট যখন ডাউন থাকবে তখন। ধরেন আপনি একটা শেয়ার 10 টাকা দিয়ে কিনলেন, এটা 25 টাকায় উঠলো, এই সময় কিন্তু আপনি টাকাটা বানাতে পারবেন। আপনি যদি 22 টাকার শেয়ার 25 টাকায় সেল করেন, আপনি কিন্তু এই অত বেশি লাভবান হতে পারবেন না। শেয়ার মার্কেটে বিনিয়োগ করা কিন্তু খুব কঠিন কোনো কাজ না। শেয়ার মার্কেটে বিনিয়োগ কিন্তু সবাই করতে পারে, কিন্তু আপনি একজন স্যালারিড এমপ্লয়ি হিসেবে আপনার পক্ষে কিন্তু সবসময় কনসিস্টেন্টলি শেয়ার মার্কেট মনিটর করা সম্ভব না। প্রত্যেকদিন শেয়ার মার্কেট খোলা থাকে 4.5 ঘন্টা। আপনার পক্ষে কি সম্ভব প্রতিদিন 4.5 ঘন্টা ওই শেয়ারের স্ক্রিনের সামনে বসে? অসম্ভব। তার সাথে আরেকটা হচ্ছে ডিসিপ্লিনটাও বোধহয় আমাদের মধ্যে অনেক কম। এই জন্যই এসআইপি ইজ আ ফ্যান্টাস্টিক মেকানিজম। আপনি যদি একটা ডিসিপ্লিন ওয়েতে কনসিস্টেন্টলি টাকা বানাতে চান উইথ হেল্প অফ আ গুড অ্যাসেট ম্যানেজার, আপনার অবশ্যই এসআইপিতে সাবস্ক্রাইব করা উচিত। ওকে, আচ্ছা। তো আমি যেটা জানতে চাচ্ছিলাম মাঝখানে, যে ধরেন এই যে 12%, আমরা যেখানে 10% 12% নিয়ে কনসিস্টেন্ট রিটার্নের কথা বলছি, এখন মার্কেট যখন একটু চাঙ্গা থাকে, যে একটা শেয়ার পরপর 3 দিন 10% আপার সার্কিটে থাকার পরেও ক্রেতার অভাব থাকে না, তারা এক্সপেক্ট করে যে, এবং হয়ও 200-300% অনেক শেয়ারের দাম বেড়েও গেছে। তো এই ধরনের ক্ষেত্রে মানুষ রেসপন্স করে কতটা, বিশেষ করে যারা নিজেরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে? আপনার এক্সপিরিয়েন্স কি? আপনি যদি দেখেন, আমরা একটা শেয়ারের দাম অনেক বাড়তে দেখতে পারি, কিন্তু এই শেয়ারটা থেকে আলটিমেটলি কতজন মানুষ লাভবান হয়েছে এই হিসাবটা কিন্তু আমার কাছে নাই। আপনি যদি ফিডেলিটি যিনি ফাউন্ডার, ওনার একটা বই আছে, সো উনি দেখিয়েছেন যে একটা শেয়ার যদি 10% বাড়ে, ওই শেয়ারের ইনভেস্টাররা কিন্তু আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে 10% পায় না। ওনাদের রিটার্নটা দেখা যায় 5%, 6% এরকম থাকে। সো যখন এরকম একটা, কারণ এটার ভিতরে কিছু ট্রানজ্যাকশন কস্ট থাকে, তারা ঠিক টাইমে ঢুকতে পারে না, ঠিক টাইমে শেয়ারটা থেকে বের হতে পারে না। একটু আগে আপনি যেটা বলছিলেন, দেখা যায় যে একটা শেয়ার যখন আন্ডার ভ্যালুড থাকে, ওই শেয়ারটাতে কেউ পজিশন নিতে চায় না। যখন শেয়ারটা একটা বাড়ার ট্রেন্ডে থাকে, তখনই সবাই পজিশন নিতে চায় টাইমিং এর জন্য। কিন্তু সাকসেসফুলি মার্কেট টাইমিং করতে পারে এরকম কিন্তু এখন পর্যন্ত কনসিস্টেন্টলি সাকসেসফুলি মার্কেট টাইমিং করতে পেরেছে, এই প্রপোর্শনটা কিন্তু খুবই রেয়ার। এবং যারা আমাদের রিটেল বিনিয়োগকারী, যারা আমাদের মতো শেয়ার মার্কেটে কাজ করছেন না, যারা এইটা যাদের প্রফেশন না, তাদের জন্য জিনিসটা কিন্তু আরও অনেক বেশি কঠিন।
কারণ আপনি জানেন না যে আপনি কোন শেয়ারটাতে বিনিয়োগ করছেন, ওই কোম্পানিটার ফান্ডামেন্টাল কি, এটা সামনে কি করবে, এখানে কি হচ্ছে, আপনি না জেনে বিনিয়োগ করলে আপনার টাকা হারানোর সম্ভাবনা অনেক বেশি থাকে। এই জন্য আমরা সবসময় বলি, যেটা আমাদের রেগুলেটরও বলে, আপনার এই কথাটার সাথে আমি সম্পূর্ণ একমত। মার্কেটে দেখা যায় যে অনেক শেয়ারের দাম বেড়ে যাওয়ার পরে প্রচুর মানুষ এই শেয়ারগুলো কিনে, তারপরে সেগুলো যখন কারেকশন হয় তাদের পোর্টফোলিওতে লাল দাগ দেখা যায়। রাইট। যেমন ধরেন মানুষ যেরকম শেয়ার প্রাইস নিয়ে চিন্তা করে, এখানে খুব বড় একটা ফ্যাক্টর কিন্তু লিকুইডিটি। মানুষ কিন্তু লিকুইডিটি নিয়ে চিন্তা করে না। আপনি ধরেন লেটস আপনি একজন বড় ইনভেস্টর, আপনি 1 কোটি টাকা দিয়ে একটা শেয়ার কিনলেন, শেয়ারটা যখন পড়া শুরু করলো, আপনি কি 1 কোটি টাকার শেয়ারটা সেল করে বের হতে পারবেন কি না আপনি কিন্তু জানেন না, কারণ ওই দিন হয়তো মার্কেটে ওই পরিমাণ ওই শেয়ারের ক্রেতা থাকবে না। আমরা তো মাঝে মাঝে দেখি, আমরা যেটা বলি যে বাম সাইড খালি হয়ে গেছে, আপনি বামে হল্টেড আপনি হয়তো জানেন। তো অনেক শেয়ার দেখা যায় যে ওই দিন আপনি বিক্রি করার মতো কাউকে পান না, ওই শেয়ারের কোনো ক্রেতা নেই। সো এই শেয়ারগুলোতে ইনভেস্ট করে আপনি কিছুদিনের জন্য হয়তো অল্প কিছু রিটার্ন জেনারেট করতে পারেন, কিন্তু আপনার শেয়ার মার্কেটে বিনিয়োগের উদ্দেশ্য তো আপনার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হওয়া। আপনি ধরেন 2 লাখ টাকা নিয়ে নামলেন, এই 2 লাখ টাকার 3 লাখ টাকা হলো 3 মাসে, এইটাতে তো আপনার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হচ্ছে না। আপনি যদি 2 লাখ টাকা 3 লাখ টাকা নিয়ে নামেন এবং এই টাকাটা যদি 5 বছর পরে 10 লাখ টাকা হয়, সেক্ষেত্রে আপনার একটা সিগনিফিক্যান্ট ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হলো, সাস্টেইনেবলি ওয়েলথ ক্রিয়েট করা। সো এই সাস্টেইনেবলি ওয়েলথ ক্রিয়েট করার জন্য এই টাইপের ট্রেন্ডিং শেয়ারে ইনভেস্ট করে খুব বেশি সফলতা পাওয়া যায় না। ওকে, আচ্ছা, এসআইপি গুড অল্টারনেটিভ আমরা এক্সপেক্ট করতে পারি, যে আমরা যেটাকে বলি যে ডিপিএস বলি। আর কিন্তু আপনারা কি এই ধরনের কোনো সার্ভিস দেন, যে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল বা ইনস্টিটিউশন যাদের ধরেন 100 কোটি টাকার ফান্ড, যেটা আপনি লিকুইডিটি রিস্ক নিয়ে বলছিলেন একটু আগে, তারা যদি তাদের ফান্ড আপনাদের থ্রুতে ইনভেস্ট করতে চায়? হ্যাঁ, 5 কোটি 10 কোটি 100 কোটি একটা সার্ভিস দেই, ওটাকে আমরা বলি এসএমএ, সেপারেটলি ম্যানেজড অ্যাকাউন্ট। ওটা আমাদের মিনিমাম অ্যাসেট সাইজ হয় 5 কোটি টাকা, এবং এটাতে আমাদের কিছু কর্পোরেশন, ব্যক্তি, তারা সবাই এটাতে ইনভেস্ট করেছে। কিন্তু আপনি যদি ধরেন গ্লোবাল মার্কেটটা যদি দেখেন, গ্লোবাল ফান্ড ম্যানেজমেন্ট, পার্টিকুলারলি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে ফান্ড ম্যানেজমেন্ট কিন্তু ইজ মেইনলি ড্রিভেন বাই ওপেন এন্ড ফান্ডস, মিউচুয়াল ফান্ড। সেই তুলনায় আমাদের মার্কেট ইজ ভেরি ভেরি স্মল। সো আপনি যদি মিউচুয়াল ফান্ডের বাংলাদেশে হিস্ট্রিটা দেখেন, আমাদের 2008-9 সালের দিকে কিছু মিউচুয়াল ফান্ড ছিল, যেটা মার্কেট কারেকশন এবং অন্য কিছু রিজনে মানুষজনের কনফিডেন্স সিগনিফিকেন্টলি কমে গিয়েছিল ফান্ড ম্যানেজারদের প্রতি। পরবর্তী 2016-17 দিকে আরও নতুন কিছু ওপেন এন্ড ফান্ড আসলো। সো এখানে নতুন কিছু ফান্ড ম্যানেজার আসলো, তারা নতুনভাবে জিনিসটা করার ট্রাই করলেন, এবং এখানে কিছু বড় বড় ব্র্যান্ড তারাও অ্যাসেট ম্যানেজমেন্টের লাইসেন্স নিয়ে এই ব্যবসাটা করা শুরু করলো। কারণ আমাদের দেশে আমার কাছে মনে হয় নেক্সট 5 থেকে 7 বছর এই পার্টিকুলারলি মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটার অনেক উন্নতি হবে, আমাদের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট অনেক বাড়বে, এবং যখন আপনি প্রফেশনাল ফান্ড ম্যানেজারদের হাতে একটা বড় অ্যাসেট থাকে, তখন মার্কেটও কিন্তু স্টেবল থাকে। কারণ আমি হয়তো ভালো শেয়ারগুলা, ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ারগুলা, হয়তো কোনো একটা ব্যাড নিউজ আসলে আমি যে শেয়ারগুলা সেল করে অনেক কম দামে নিয়ে যাচ্ছি, এটা কিন্তু আমি করব না, এবং কোনো ভালো সম্পদ ব্যবস্থাপকই করবে না। সো আমরা পার্টিকুলারলি জানি যে সমস্ত শেয়ারগুলাতে অনেক বিদেশি ইনভেস্টর থাকে, ওই শেয়ারগুলোর প্রাইস স্টেবল থাকে, ওই শেয়ারগুলোর প্রাইস খুব বেশি কমে যাওয়ার সম্ভাবনা কম থাকে, কারণ আমার নিচে তো একটা স্ট্রং ইনভেস্টর বেস আছে। ওই দায়িত্বটা আস্তে আস্তে আমাদের সম্পদ ব্যবস্থাপকদের নিতে হবে। আমরা যারা অ্যাসেট ম্যানেজার আছি, আমাদের ভালো নামগুলা ওন করে ওই নামগুলাতে একটা স্ট্রং ইনভেস্টর বেস ক্রিয়েট করতে হবে, সো দ্যাট ওই নামগুলা আরও বেশি বাড়ার সুযোগ পায়। এক্স্যাক্ট। ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট ইন্ডাস্ট্রি, তাদের যে ডোমেস্টিক ইন্ডাস্ট্রি সো স্ট্রং, যে আমরা বিভিন্ন আলোচনায় দেখি যে ফরেনারদের যে ম্যাসিভ সেল অফ, তারা কিন্তু অ্যাবজর্ব করে নিতে পারে। এক্স্যাক্টলি, ফরেনারদের ম্যাসিভ সেল অফ ইন্ডিয়ান মার্কেটের সাইজটা আসলে লোকাল ফান্ড ম্যানেজারদের সাইজটা এত বড়, ওরা খুব সহজে এটা অ্যাবজর্ব করতে পারে। এবং আপনি দেখবেন ইন্ডিয়ার যে বিগেস্ট ফাইন্যান্সিয়াল ব্র্যান্ডগুলা লাইক এইচডিএফসি, আইসিআইসিআই, টাটা, ব্ল্যাক রক, ওদের সবারই কিন্তু ইন্ডিয়ার ফান্ড আছে, এবং ওনাদের এক একজনের ফান্ড ম্যানেজারের সাইজ কিন্তু অনেক বড়। এখন ইন্ডিয়ার এক্সাম্পলটা বারবার দেওয়ার কারণ কেন, বাংলাদেশেও কিন্তু আমরা ওই রাস্তাতেই যাচ্ছি। আমাদের ইনভেস্টর কনফিডেন্স এখন অন্য যে কোনো সময়ের থেকে বেটার, আমাদের রেগুলেটরি ফ্রেমওয়ার্কগুলো খুব স্ট্রঙ্গার, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিতে যে ফাইন্যান্সিয়াল যে হিউম্যান ক্যাপিটাল, সেই হিউম্যান ক্যাপিটালও কোয়াইট স্ট্রং, অনেক মেধাবী মানুষ। আমরা চেঞ্জটা লাইক 2011-12 এর সাথে যদি কম্পেয়ার করি, জি
এটা একটা সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট কিন্তু লাস্ট 10 বছরে হয়েছে। সো এখন হচ্ছে জাস্ট এই ডেভেলপমেন্টটাকে বেস হিসেবে ধরে আমাদের কাজ হচ্ছে ইন্ডাস্ট্রিটাকে আরো অনেক বড় করা। ওকে, আপনি তো সরাসরি ফান্ড ম্যানেজমেন্টের কাজ করেন, তো আপনি যদি শেয়ার করেন যে আপনার কিভাবে একটা ভালো রিটার্ন এনশিওর করেন আপনার ক্লায়েন্টের জন্য। আচ্ছা, আমরা যদি আমাদের ইনভেস্টমেন্ট ফিলোসফি নিয়ে কথা বলি, আমাদের ইনভেস্টমেন্ট ফিলোসফির মেইন থিসিস হচ্ছে বাংলাদেশ। আমরা হচ্ছে বাংলাদেশের যে ইকোনমিক গ্রোথ, বাংলাদেশের যে স্টোরি, এই বাংলাদেশের স্টোরিটাতে আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে আগামী 10 বছরে বাংলাদেশের ইকোনমি এখন যে অবস্থায় আছে তার থেকে অনেক ভালো একটা অবস্থায় থাকবে। এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের ইকোনমির, এবং এটা বিশ্বাসটা কিন্তু শুধু কোনো আবেগ থেকে না, এটা প্রপার ডেটা এবং আমাদের অ্যানালাইসিস থেকেই এই বিশ্বাসটা আমাদের আছে। একটা হচ্ছে বাংলাদেশের যে ওয়ার্কিং ক্লাস পপুলেশনের যে গ্রোথ, যে কোনো ইকোনমিক ইন্ডিকেটর একটা বড় ফ্যাক্টর হচ্ছে ওয়ার্কিং ক্লাস পপুলেশনের সাইজ কত এবং ওটা কীভাবে গ্রো করছে। এইখানে বাংলাদেশ খুবই পজিটিভ একটা সিচুয়েশনের মধ্যে আছে। আপনি জেনে থাকবেন আমাদের দেশে প্রচুর ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের কাজ চলছে, এখন পদ্মা ব্রিজ শেষ হলো, যেটার কিছু সুফল আমরা অলরেডি পাওয়া শুরু করেছি। এই মেগা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলো যখন শেষ হবে তখন বাংলাদেশের গ্রোথ ট্র্যাজেক্টরিটা কিন্তু অন্য স্টেজে চলে যাবে। সো আপনি যদি বিশ্বাস করেন নেক্সট 10 বছর বাংলাদেশ ভালো করবে, তাহলে বাংলাদেশের যে বেস্ট কোম্পানিগুলো আছে তারাও নেক্সট 10 বছর ভালো করবে। বাংলাদেশের যদি নেক্সট 10 বছর একটা ইকোনমিক গ্রোথ হয়, বাংলাদেশের যে বেস্ট ব্যাংক বা বেস্ট যে 2-3টা ব্যাংক, অফকোর্স তাদের একটা গ্রোথ হবে। বাংলাদেশের যে বেস্ট ফার্মা কোম্পানি, বাংলাদেশের যে বেস্ট সিমেন্ট কোম্পানি, বাংলাদেশের বেস্ট টেলিকমিউনিকেশন কোম্পানি, তাদেরও এই টাইমে তাদের আমরা রেভিনিউতে গ্রোথ দেখব, তাদের প্রফিটেবিলিটিতে গ্রোথ দেখব, এবং এই গ্রোথটা কিন্তু একদিন না একদিন তাদের ভ্যালুয়েশনেও রিফ্লেক্টেড হবে। শেয়ার মার্কেটে তাদের শেয়ারের দামও একইভাবে বাড়বে। এটা না হওয়ার কোনো কারণ নাই। বাংলাদেশের যদি নেক্সট 10 বছরের ইকোনমি ভালো হয়, বাংলাদেশের যেটা বেস্ট পারফর্মিং কোম্পানিগুলো তাদের সেক্টরে, তারা নিঃসন্দেহে ভালো করবে। সো আপনি যদি আমাদের পোর্টফোলিও দেখেন, আমাদের পোর্টফোলিও যদিও পাবলিকলি অ্যাভেলেবেল, সো আপনি দেখবেন যে আমরা সবসময়ই বাংলাদেশের যে বেস্ট কোম্পানিগুলো, বাংলাদেশের বেস্ট কোম্পানিগুলোতে আমরা ইনভেস্টমেন্ট করার ট্রাই করি অ্যাট অ্যান অ্যাট্রাকটিভ প্রাইস। সো এখানে প্রাইসিংটা খুব ইম্পর্টেন্ট। আপনি একটা শেয়ার কোন ভ্যালুয়েশনের শেয়ারটাতে আপনি পজিশন নিচ্ছেন সেরা কোম্পানি, কিন্তু আমি যদি তার হিস্টোরিক হাই প্রাইসে কিনি এন্ড আমার ক্যাপিটাল 20% 30% ইরোশন হয়, সেক্ষেত্রে তো আপনার ওই রিটার্নটা আপনি পাবেন না। কিন্তু আপনি যদি ওই বেস্ট নামগুলোকে আপনি একটা রিজনেবল ভ্যালুয়েশনে কিনতে পারেন, এখান থেকে আপনি নিঃসন্দেহে একটা ভালো রিটার্ন জেনারেট করতে পারবেন। ওকে, এখন কোন ভ্যালুয়েশনটা সুইটেবল, এইটা কত শতাংশ বিনিয়োগকারী ভাবেন বলে আপনার ধারণা আমাদের মার্কেটে? আমাদের মার্কেটে এটা নিয়ে আসলে ধরেন প্রফেশনাল ফান্ড ম্যানেজমেন্ট বাদে খুব বেশি বিনিয়োগকারী মনে হয় এই ব্যাপারটা নিয়ে অত চিন্তা করেন না। আপনি যদি একজন বিনিয়োগকারী হন, আপনাকে একটু চিন্তা করতে হবে আপনার কিসে অ্যাডভান্টেজ আছে। সো আমরা ধরেন যেটা দেখি, অ্যাডভান্টেজ কয়েকটা জায়গা থেকে আসে। একটা হতে পারে বিহেভিয়ারিয়াল, যে মার্কেটে হয়তো কোনো একটা সাইকোলজিক্যাল বায়াস আছে, এইটার এগেনস্টে আপনি বেট করে আপনি কিছু রিটার্ন জেনারেট করতে পারেন। হয়তো কোনো একটা কোম্পানির একটা খারাপ খবর আসছে, এই কোম্পানিটা এখন 10% ডাউন সার্কিটে ট্রেড হচ্ছে। সো ওই কোম্পানিটাতে আপনি হয়তো বিনিয়োগ করে, হয়তো এটার নিউজটা এত খারাপ না যে জন্য এটা 10% পড়ে যাওয়া উচিত। সো ওইখানে হয়তো আপনি বিনিয়োগ করে আপনি কিছুদিনের মধ্যে একটা রিটার্ন জেনারেট করতে পারেন। আরেকটা হতে পারে আপনার যদি কিছু ইনফরমেশনাল অ্যাডভান্টেজ থাকে, হয়তো আপনার কাছে কোনো একটা ইনফরমেশন আছে যেটা মার্কেটের কারোর কাছে নাই, ওইটার বেসিসে আপনি টাকা জেনারেট করতে পারেন। এখন ইনফরমেশনাল অ্যাডভান্টেজ আমাদেরও নাই, এটা আমরা তো পাবলিক ইনফরমেশনের বেসিসেই আমাদের অ্যানালাইসিসগুলো করি। একটা হতে পারে আপনি টেকনিক্যাল ট্রেডিংয়ে খুব ভালো, আপনি মার্কেট টাইমিং, পার্টিকুলার স্টকের টাইমিং খুব ভালো করে করতে পারেন, কিন্তু এইটাও খুবই রেয়ার। আমি বাংলাদেশের সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে টেকনিক্যাল ট্রেডিংয়ে খুব ভালো এমন কাউকে দেখিনি। সো এইগুলো যখন বাদ, একমাত্র যে জিনিসটা বাকি থাকলো সেটা হচ্ছে অ্যানালাইসিস, রাইট? আপনার যদি একটা ভালো অ্যানালিটিক্যাল টিম থাকে যারা একটা পার্টিকুলার নিউজ, দুইটা কাজ এখানে, একটা হচ্ছে প্রত্যেকটা পাবলিক ইনফরমেশন ট্র্যাক করা, এবং এই পাবলিক ইনফরমেশনটার ইম্প্যাক্ট কি হবে একটা পার্টিকুলার শেয়ারের প্রাইসে, এই জিনিসটা অ্যানালাইসিস করে বের করা। এক্স্যাক্টলি, এটা আসলেই ক্রুশিয়াল। অনেক ধরনের ইনফরমেশন বা নিউজ আপডেটের পরে সবাই যেটা এক্সপেক্ট করছে যে মার্কেট যা রিঅ্যাক্ট করবে, দেখা যাচ্ছে যে তার উল্টাটা রিঅ্যাক্ট করছে।
Exactly. The market is fooling us. Right. ওকে, আপনার আর কিছু ইন্টারেস্টিং পয়েন্ট আমরা আপনার কাছ থেকে শুনতে চাই, যেমন যে একটু ব্রেক, আপনার বেস্ট অ্যান্ড ওয়ার্স্ট ইনভেস্টমেন্ট এক্সপিরিয়েন্স, যে আপনি একটা খুব ভালো ডিসিশন নিয়েছিলেন যেটা সুফল পরে পেয়েছেন, একটা ইনভেস্টমেন্ট ডিসিশন নিয়েছিলেন যেটার জন্য পরে সাফার করেছেন। হ্যাঁ, আমাদের দর্শকদের যদি বলেন যেখান থেকে আমরা কিছু শিখতে পারি। আমি ধরেন ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট প্রফেশনে কাজ করছি প্রায় 7 বছর হয়ে গেল। তো আমি বেস্ট ইনভেস্টমেন্ট ডিসিশন যদি নেই, আমি সবসময়ই বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়ে খুব বুলিশ। বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টর এখনও খুবই ছোট কম্পেয়ার টু ইন্ডিয়া, এবং এখানে প্রচুর গ্রোথ পটেনশিয়াল আছে। কারণ একটা হচ্ছে বাংলাদেশের মানুষের এজ, আস্তে আস্তে বাংলাদেশের বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে, এটা একটা ফ্যাক্টর। মানুষজন আরও স্বাস্থ্য সচেতন হচ্ছে, এটা একটা ফ্যাক্টর। বড় বড় এখানে কিছু প্লেয়ার আছে যারা অনেক দিন ধরে ইনভেস্ট করছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে, এবং তারা বেশ ভালো ব্যবসা করতে পারছে। তো একটা পার্টিকুলার ফার্মাসিউটিক্যাল কোম্পানি যেটা আমি 2017 সাল থেকে বিনিয়োগ করি, এবং এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিটা অলমোস্ট প্রত্যেক বছর ক্যাশ ডিভিডেন্ড সহ 12%-এর মতো রিটার্ন দিয়ে গেছে। এবং পার্টিকুলারলি ফার্মাসিউটিক্যাল কোম্পানিটার যে ফান্ডামেন্টাল ছিল, দ্যাট হ্যাজ বিন কোয়াইট স্ট্রং। সো আমি যদি 2017 সালের কথা চিন্তা করি, ধরেন 2017 সালে ওদের রেভিনিউ ছিল অ্যারাউন্ড 1600 কোটি টাকা, যেটা লাস্ট 12 মান্থ হিসাব করলে ধরেন অ্যারাউন্ড 3200 কোটি টাকা। সো 6 বছরে ওরা অলমোস্ট ডাবল রেভিনিউ জেনারেট করেছে। নেট প্রফিটের ব্যাপারও একই, তাদের নেট প্রফিট হতো 270 কোটি টাকা, এখন তাদের নেট প্রফিট হয় 550 কোটি টাকার উপরে। সো নেট প্রফিটেও তারা ভালো একটা রিটার্ন জেনারেট করেছে। ওদের আরওই যদি আপনি দেখেন, ওদের আরওই রিটার্ন অন ইকুইটি was always more than 20% for the last 5-6 years. So consistently তারা শেয়ার হোল্ডারদের জন্য একটা রিটার্ন জেনারেট করে গেছে। সো এই কোম্পানিটা আমার খুব পছন্দ। দে আর ওয়ান অফ দ্য টপ ফার্মা প্লেয়ার, অ্যান্ড ওদের পোর্টফোলিওটাও খুব স্ট্রং। দে অলসো হ্যাভ সাম এক্সপোজার ইন অ্যানিম্যাল হেলথ, তাদের কিছু ইনস্টিটিউশনাল সেলস হয়। সো সব কিছু মিলিয়ে এই কোম্পানিটা বেশ ভালোভাবে রিটার্ন জেনারেট করতে সমর্থ হয়েছে। তো যদি আমি আমার বেস্ট আপনি এক্সপেক্ট করেন যে এটা কন্টিনিউ, এবং আমি এক্সপেক্ট করি যে এটা কন্টিনিউ করবে। যদি ওয়ার্স্ট বলি, আমার বাংলাদেশে আমি যখন 2016-17-তে প্রথম কাজ করা শুরু করলাম, তখন হচ্ছে আমি একটা এনবিএফআইতে ইনভেস্ট করেছিলাম। দে ওয়ার ওয়ান অফ দ্য টপ এনবিএফআইস ইন বাংলাদেশ, বাট লাস্ট 5-6 বছরে ওদের খুব একটা গ্রোথ হয়নি। ওদের যদি আপনি অ্যাসেট সাইজও দেখেন, 6 বছর আগে ওদের অ্যাসেট সাইজ ছিল 7,000 কোটি টাকা, এখন ওদের অ্যাসেট সাইজ, লোন বুকের কথা আমি যদি বলি, লোন বুকের সাইজ ধরেন 10,000 কোটি টাকা। সো খুব বেশি গ্রোথ কিন্তু এখানে হয়নি। এবং ওরা 2017 সালেও ধরেন অ্যারাউন্ড 200 কোটি টাকার মতো প্রফিট করতো, 220-225 কোটি টাকা প্রফিট করতো। ওরা লাস্ট 12 মান্থেও ধরেন অ্যারাউন্ড 200 কোটি টাকা প্রফিট করেছে। সো এই শেয়ারটা 2017 থেকে আমি যদি ক্যাশ ডিভিডেন্ড অ্যাডজাস্টেড রিটার্ন দেখি, ইট ওয়াজ অনলি 4%। সো ইট ওয়াজ, আমার ক্ষেত্রে ইট ওয়াজ মাইট নট বি আ ভেরি গুড ইনভেস্টমেন্ট ডিসিশন। এবং আমি পার্টিকুলারলি 2017-তে যখন প্রথম ইনভেস্ট করি, আমি খুবই হাই প্রাইস টু বুকে ইনভেস্ট করেছিলাম। ইট ওয়াজ প্রাইস টু বুক, ওই টাইমে শেয়ারটা ছিল মোর দ্যান 2.5। মিন্স নেট অ্যাসেট ভ্যালুর নেট সাথে অ্যাসেট ভ্যালুর বেসিসে এটা কত মার্কেট ক্যাপে এই শেয়ারটা ট্রেড হচ্ছে। সো ইট ওয়াজ মোর দ্যান 2.5, এখন ইটস অ্যারাউন্ড 1.2 প্রাইস টু বুকে শেয়ারটা ট্রেড হচ্ছে। সো বাট এই শেয়ারটার ক্ষেত্রে আমি যেটা বলবো, দ্য ম্যানেজমেন্ট ইজ ভেরি কম্পিটেন্ট উইদাউট এনি ডাউট, দ্য ব্র্যান্ড ইজ ভেরি স্ট্রং। কিন্তু বাংলাদেশের যেহেতু ফাইন্যান্সিয়াল সেক্টরে আমরা জানি কিছু স্ট্রাকচারাল ইস্যু আছে, ওইটার জন্য তারা হয়তো শেয়ার হোল্ডারদের জন্য একটা কনসিস্টেন্ট রিটার্ন জেনারেট করতে সমর্থ হয়নি লাস্ট 5 থেকে 6 বছর। এবং লেটস সি কি হয় সামনে। অবশ্যই। আচ্ছা, আর আপনার মার্কেট আউটলুক কি? ইন্ডেক্স অ্যান্ড ইকোনমির কথা আপনি বললেন যে আপনি এক্সপেক্ট করেন যে বাংলাদেশ ইকোনমি ভালো হবে, রাইট। সেকেন্ডারি মার্কেট নিয়ে আমরা আমাদের সব গেস্টকে জিজ্ঞেস করি, আপনার যদি কোনো আউটলুক শেয়ার করেন। মার্কেট আউটলুকের ব্যাপারে বলা খুব কঠিন, এবং যখনই আমাকে ধরেন এই জিনিসটা জিজ্ঞেস করা হয়, আমি না, আমরা জানি আপনারা পার্টিকুলার স্টক এন্ড ব্রডার ইকোনমিতে বেশি ফোকাস, জি, বিকজ ইন্ডেক্স নট ইজ ট্রেডেবল। আমি ট্রাই করি যে জিনিসটা ধরেন ফান্ডামেন্টাল ফ্যাক্টর দিয়ে এক্সপ্লেইন করতে।
তো মার্কেট আউটলুক ডিপেন্ড করে আমার মতে তিনটা জিনিসের উপরে, একটা হচ্ছে ইনভেস্টর কনফিডেন্স, একটা লিকুইডিটি, আর একটা হচ্ছে কর্পোরেট আর্নিংস। তো কর্পোরেট আর্নিংসের ব্যাপারে শুরুতে বলে নিই, আমি হয়তো নেক্সট 12 বা 18 মাসের ব্যাপারে আমি অত বেশি পজিটিভ না, কারণ হয়তো আমরা জানি যে আমাদের ইকোনমি একটা স্ট্রেস সিচুয়েশনে আছে। এক্ষেত্রে হয়তো কর্পোরেটগুলা হয়তো আর্নিং ফ্ল্যাট থাকবে বা খুব স্মল গ্রোথ থাকতে পারে। আমরা আর্নিংয়ে যে খুবই বড় কোনো গ্রোথ দেখব এটার সম্ভাবনা কম আমার ব্রডলি। অফকোর্স দেয়ার উইল বি পার্টিকুলার কোম্পানি হু উইল আউট পারফর্ম, অনেক ভালো রিটার্ন জেনারেট করবে, শেয়ার হোল্ডারদের ভ্যালু ম্যাক্সিমাইজ করবে, অফকোর্স সাম উইল আন্ডারপারফর্ম অ্যান্ড সাম উইল আন্ডারপারফর্ম। সেকেন্ড যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে লিকুইডিটি। এখন লিকুইডিটির ব্যাপারে প্রেডিক্ট করাটা একটু ডিফিকাল্ট, কারণ আপনি দেখে থাকবেন লাস্ট 1-1.5 মাসে মার্কেটের লিকুইডিটি কিন্তু অনেক বেশি বেড়েছে। কারণ একটা হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটি যেহেতু ইটস গেটিং স্লোড ডাউন আ লিটল বিট, অনেকে হয়তো চিন্তা করছেন যে আচ্ছা ঠিক আছে আমি শেয়ার মার্কেটে আসতে পারি। সো শেয়ার মার্কেটের লিকুইডিটি সিনারিওটা কেমন থাকে এটা আসলে একটা দেখার বিষয়। যদি পার্টিকুলারলি ইন্টারেস্ট রেট এনভায়রনমেন্টে এরকম থাকে এবং ইন্টারেস্ট রেট এনভায়রনমেন্টে খুব মেজর চেঞ্জেস না আসে, আমরা হয়তো এরকম লিকুইডিটি নেক্সট কিছুদিন দেখতে পারি। সো এটা মার্কেটের জন্য পজিটিভ। আর লাস্ট যেটা সেটা হচ্ছে ইনভেস্টার সেন্টিমেন্ট এখন কিন্তু মার্কেটে খুবই ভালো, পার্টিকুলারলি উইথ দ্য নিউ রেগুলেটরি বডি। এবং আমি যত মার্কেট পার্টিসিপেন্টদের সাথে কথা বলি, এভরিওয়ান ইজ ভেরি আপবিট অ্যাবাউট দ্য মার্কেট। সো আমি যদি বলি ধরেন দুইটা ফ্যাক্টর আমাকে ইন্ডিকেশন দিচ্ছে মার্কেট ভালো থাকবে, একটা ফ্যাক্টর ইন্ডিকেশন দিচ্ছে হয়তো কিছুটা পুল ব্যাক করতে পারে। সো আমার ধারণা সব কিছু মিলায়, এবং যেহেতু এখন লাস্ট 2 বছরে কিছু স্ট্রাকচারাল চেঞ্জেস এসেছে, আমাদের মার্কেট নেক্সট 18 মাস থেকে 24 মাস একটা ভালো পজিশনে থাকবে। ব্যাক টু দ্য মেইন পয়েন্ট, যেখানে এসআইপি নিয়ে আমরা কথা বলছিলাম। এসআইপিতে আপনাদের টার্গেট ক্লায়েন্ট কারা, বা কাকে আপনারা ইনভাইট করছেন? আমার এই ক্যাম্পেইনে টার্গেট আসলে সব। সো আমাদের এটা একটা পাবলিক ফান্ড, এখানে বাংলাদেশের যে কোনো নাগরিক উনি বিনিয়োগ করতে পারেন। এবং এখানে বাংলাদেশের শুধু নাগরিক না, বাংলাদেশের যত ইনস্টিটিউশন আছে, বিদেশি যত ইনস্টিটিউশন আছে, ফরেন ইনভেস্টার আছে, যে কেউই চাইলে এই ফান্ডে বিনিয়োগ করতে পারেন। যদি আমি মেইন এই ক্যাম্পেইনের টার্গেটের কথা বলি, তারা হচ্ছে আমাদের মতো, আপনার মতো, আমার মতো, আমরা যারা স্যালারিড এমপ্লয়ি আছি তাদের উদ্দেশ্যে এই ক্যাম্পেইনটা। কারণ আপনি যেহেতু জানেন স্যালারিড এমপ্লয়ীদের একটা ট্যাক্সের একটা বার্ডেন থাকে, এবং এই ট্যাক্স বার্ডেনটা আপনি যদি একটা এসআইপিতে সাবস্ক্রাইব করেন, ওপেন এন্ড ফান্ডে বিনিয়োগ করেন, এটা সিগনিফিকেন্টলি কমে যায়। আমাদের দেশের রেগুলেশনগুলো এমনভাবে বানানো যে আপনাকে বিনিয়োগ করতে উৎসাহিত করা হয়। সো আপনি যখন বিনিয়োগ করবেন আপনি দেখবেন যে আপনি একটা ট্যাক্স ক্রেডিট পাবেন, আপনার ডিভিডেন্টের উপর 25,000 টাকার পরে আপনার ট্যাক্স কাউন্ট করা হবে, প্রথম 25,000 টাকার উপর আপনার কোনো ট্যাক্স নাই, ক্যাপিটাল গেইনের উপর আপনার কোনো ট্যাক্স থাকবে না। সো এই সুবিধাগুলো আপনি পাবেন। আর আপনি যেটা বললেন যারা ধরেন শেয়ার মার্কেটে বিনিয়োগ করে, আমি ওনাদেরকে বলবো যে আপনি শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন, নিজের মতো করে করেন, কিন্তু একটা প্রফেশনাল সম্পদ ব্যবস্থাপকের সাথে কাজ করার যে ফ্লেভারটা এটা আপনি নেন। আপনি ছোট একটা অ্যামাউন্ট দিয়েও শুরু করেন, এটাকে একটা ট্রাই করে দেখেন। নিজে নিজে করার সাথে সম্পদ ব্যবস্থাপকের সাহায্য নিলে আপনার কি বেশি রিটার্ন হয় না কম রিটার্ন হয়? আপনার তো একটাই বিও অ্যাকাউন্টেই আপনি কিন্তু পাশাপাশি দুটা দেখতে পারবেন যে আমি ফান্ড ম্যানেজার হিসেবে আপনার টাকাতে কিভাবে রিটার্ন জেনারেট করছি, বনাম আপনি নিজে যে টাকাটা ইনভেস্ট করছেন সেটাতে আপনি কিভাবে রিটার্ন জেনারেট করছেন। তো আপনি ছোট একটা অ্যামাউন্ট নিয়ে আমাদের সাথে শুরু করতে পারেন, এবং শুরু করে আমি শুধু বলবো সবাইকেই যে আপনারা একটা ভালো সম্পদ ব্যবস্থাপকের সাথে কাজ করে আপনাদের ওয়েলথ ম্যাক্সিমাইজ করার চেষ্টা করেন। দর্শক, এস.এম. সামিউজ্জামান আমাদেরকে অনেক বিস্তারিত বললেন দীর্ঘমেয়াদে স্মল অ্যান্ড কনসিস্টেন্ট রিটার্ন জেনারেশনের একটা, উনি অঙ্ক একটা দেখালেন যে 5,000 টাকা করে যদি আমি প্রতি মাসে সঞ্চয়ের মতো করে এসআইপিতে জমা করি, 20 বছর পর এটা 46 লাখ টাকা হবে। ইটস এ বিগ মানি। আজকে হয়তো 5,000 টাকা খুব বড় মনে হচ্ছে না, কিন্তু ইটস এ হিউজ অ্যামাউন্ট। আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।